সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে এক বোনের সাথে কথা বলবো, জানবো তার বর্তমান অবস্থা, তিনি কেন এসেছেন সেই বিষয়ে আলোচনা করলে আমরা জানতে পারবো। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কি নাম বোন? আমার নাম রুহি, আবার অনেকে সাথী বলে ডাকে। রুহি আক্তার সাথী নাকি সাথী আক্তার রুহি? সাথী আক্তার রুহি। মাশাআল্লাহ। আপনার নাম, আপনার কোন নাম পছন্দ আপনার? আমার রুহি নাম পছন্দ, কিন্তু আমাকে সবাই সাথী সাথী বলে ডাকে। সাথীটা কমান তো, এজন্যই ভালো লাগে না নাম, না? আচ্ছা, যাই হোক, নামে কিছু যায় আসে যায় না, ব্যক্তি ভালো হইলেই ভালো। তো বোন, পরিবারে কে কে আছে এবং আপনার দেশের বাড়ি কোথায় একটু যদি আমাদের বলেন। আমার দেশের বাড়ি গাইবান্ধাতে, আমরা দুই বোন আছে। আচ্ছা, পড়াশোনা করা হয়েছে? হ্যাঁ, এসেছি করি। আর কেন পড়েননি? পড়ি নাই, সমস্যা, বিয়ে হয়ে গেছে এই জন্য। বিয়ে হয়ে গেছে? আপনি করছেন না বাবা মা দিছে? আমি নিজে নিজেই করছিলাম। আচ্ছা, এর আগে আমরা একটু শুনছিলাম যে আপনার ভালোবাসার মানুষটি ফাঁকি দিয়েছে। দর্শক, সেই রুহি আক্তার সাথী এবং সাথী আক্তার রুহি তার ভালোবাসার মানুষের সাথে ছিল দীর্ঘ 2টি বছর। আমরা কিছু অংশ শুনেছিলাম এর আগে। যাই হোক, আমরা পরবর্তী যে কথাগুলো তার কাছ থেকে শুনবো, না বলা কথাগুলো। তো বোন, সেই ভালোবাসার মানুষটিকে ডিভোর্স দেওয়া পর্যন্ত আসলো, এটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা একটু আমাদেরকে বলেন। আসলে একটা মানুষ কিভাবে ছেড়ে দেয় একটা মানুষকে, তা আবার ভালোবাসার? সারা ও আর কি, আপনি বলছিলাম যে অত্যাচার করে অনেক, নেশা নেশা করে, এসে মারধর করে। আর ওর কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া ওইভাবে পূর্ণ করতে পারতো না। আর ওর খালাতো বোনের সাথে ওর সম্পর্ক ছিল, এই জন্য আরও বেশি ঝামেলা হইতো। কারণ একটা ছেলে যখন মায়ের কথা মতো চলবে, মায়ের কথা মতো সব কিছু করবে, তখন তো ভাই সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি ভাই সংসার করে খাওয়ার জন্য। তো ইদানিং আমাকে আবার ফোন দিতেছে আমাকে নেওয়ার জন্য, বলতেছে তুমি আসো আসো আসো, ডিভোর্স হয়েছে, কী হয়েছে, আমি তোমাকে আবার নতুন করে বিয়ে করবো। তো ভাই, যেখান থেকে আমি চলে আছি সেখানে তো আমার যাওয়ার আর কোনো মানে হয় না। এত অত্যাচার করার পরে আমি ওখান থেকে চলে আছি, তাহলে তার কাছে আমি কেন যাব? হ্যাঁ, ওকে আমি এখনও ভালোবাসি, ওর জন্য কিন্তু আমার বাবা এখনও আমার সাথে ঠিকভাবে কথা বলে না। এত বছর আমাদের, এত দিনের সংসার, 2 বছর সংসার করছি, কষ্ট করে হোক আর যেমনি হোক কষ্ট করছি। যখন কেউ মূল্য দেয় না, যখন ওর কাছে ছিলাম তখনই ওর কাছে মূল্য পাইনি। এখন মূল্য দিয়ে কোনো ভাই লাভ আছে? কোনো লাভ। কি বলে এখন আবার নিতে চাই। কেন? খালাতো বোনের কি হয়েছে? খালাতো বোনের এখন আর কি, আমার শাশুড়ি ওকে দিয়ে বিয়ে করাবে, তো এখন বুঝে না, হয়তো আমার মনে হয় যে ওকে কোনো ওই কবিরাজি লাইনে কোনো ওষুধপাতি করছিল, এই জন্য আমার প্রতি থেকে মনটা ঘুরে গেছিল। হয়তো ওষুধটা কাটে গেছে গা, এই জন্য আবার আমাকে নিতে চাচ্ছে। ওর পরিবার কি সাপোর্ট পাচ্ছে নেওয়ার জন্য? না, ওর পরিবার এখনো মানে ওর বাবা আমাকে সাপোর্ট করে। শ্বশুর? হ্যাঁ, ওর বাবা আমাকে সাপোর্ট করেছে, যাবো ওকে নিয়ে আয়, কিন্তু ওর মা যে ডাইনিটা আছে উনি আমাকে সাপোর্ট করে না। মা, শাশুড়ি মাকে ডাইনি বলা ঠিক হবে? ভাই, কষ্টে বলি, ঠিক আছে, অনেক কষ্টে তাকে আমি ডাইনি বলি, কেন বলবো না? আপনি তো একসময় শাশুড়ি হবেন। হ্যাঁ, হবো ভাই। হইলে আমার ছেলের বয়সে আমি এই ধরনের আচরণ কখনো করবো না। যখন বউ হয় তখন এই কথা বলে, যখন শাশুড়ি হয় তখন আবার বলে বউ ভালো না। একটা লিমিট আছে ভাই, কারণ আপনি তো আমার সংসারে যান নাই। যদি আমার সংসারে যাইতেন, আমার শ্বশুরবাড়ির আশপাশে মানুষ দেখছে, কেমন মানুষ দেখেন, তার আত্মীয় স্বজন তার সাথে কোনো যোগাযোগ রাখে না, তার সাথে কোনো কথা বলে না। আমার শাশুড়ি যদি এই জায়গায় থাকে, তাকে 10 হাত দেখে 10 হাত দূরে দিয়ে যায়, রাস্তা মাইপা যায়, তাহলে বুঝেন একটা মানুষ কতটা খারাপ হলে তার সাথে এইভাবে চলাফেরা করে। মানে কি চাহিদা ছিল আপনার শাশুড়ির? কি চাহিদা ছিল? চাহিদা ছিল টাকা পয়সা। মানে টাকা পয়সা আনতে পারেন না বিধি আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই? না। আচ্ছা, এটা কি আপনার হাজবেন্ডকে জানে রেগুলারলি যে আসলে? হ্যাঁ, আমার হাজবেন্ড তো জানে। আমার হাজবেন্ড তার মায়ের সাথে, ওর মা যদি বলে যে বাবা তুই এখানে সারাদিন বসে থাকবি, ও তাই থাকবে। মানে বুঝেন না, বউকে রাইখা মায়ের কাছে যা ঘুমায়, মায়ের রুমে যায়। মানে এতটাই নাজুক? হ্যাঁ। তাহলে কেন বিয়ে করলো? এটাই তো আমার প্রশ্ন, যে যখন তোমার বইয়ের প্রয়োজন নাই, বইয়ের দরকার নাই, তাহলে মাকে নিয়ে থাকবা, মায়ের সাথে ঘুমাইবা, তাহলে বউয়ের কাছে কেন আইছিল? তাহলে কেন বিয়ে করছিল? এই প্রশ্নটা আমারও ভাই। আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমারও।
আচ্ছা, এখন যেহেতু আপনাকে নিতে চাচ্ছে, আসলে এটা কি আপনার পরিবার কি বলছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এখন আমার বাবা বলছে যদি তুই ওই জায়গায় যাস তাহলে তুই আমার মেয়ে, এটা আমি ভুলেই গেছিলাম, মাঝে 2 বছর ভুলেই গেছিলাম যে তুই আমার মেয়ে আসোস বা আমার মেয়ে জীবিত আছে, এরকম আমি ভুলে গেছি। তুই যদি আমার কাছ থেকে যাস একদম আমার কাছে মরে যাবি, তুই আমার মেয়ে না। বাবা বলছে। হ্যাঁ। আপনার কি মতামত? এখন দেখলাম যে বাপ মায়ের কথা না শুনলে জীবনে অনেক কষ্ট হয়। যদি বাপ মা দেখে শুনে বিয়ে দিত, যদি 10টা ঘর আসতো, 10টা ঘর দেখে যদি একটা ঘরে বাস করে বিয়ে দিত, বাবা আমার জন্য একটা কষ্ট হইতো, বাপের কাছে যে গলা উঁচু করে কথা বলতে পারতাম যে আজকে তুমি ওই জায়গায় দেখে শুনে বিয়ে দিছো, এই জায়গায় তোমার আমার জন্য এই যে সমস্যা, যদি আমি নিজে বিয়ে করতাম তাহলে তোমার এই সমস্যাটা হতো না। কিন্তু আমার ওই তো জোর গলা নাই ভাই, আমি ওই কথাটা বলতে পারি না বাপ মায়ের কাছে যে আমার তোমরা বিয়ে দিছো বা হ্যান ত্যান, এগুলো কিছু বলতে পারি না ভাই। আচ্ছা, এই মুহূর্তে তো অনেক দর্শক আপনাকে দেখছে, বা আপনি ওখান থেকে ডিভোর্স হয়ে আসার পরে আপনার বাবা মা বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী বা আত্মীয়র ভিতরে একদম কাছের, এরা কি আসলে কোনো প্রস্তাব নিয়ে আসছে এই পর্যন্ত? না, আমি আইছিল, বাট আমি বলছি যে না, আমি এখন বিয়ে করব না। এখন করবেন না? না। আচ্ছা, কারণ আমার হাজবেন্ডের রুম থেকে আইছি। আপনাকে কি অফার দিয়েছিল আসার পরে, মানে ব্যক্তিগতভাবে বা লুকোচুরিভাবে হোক বা যেভাবেই হোক, কেউ কি অফার দিছিল? আমার একজন আমার এলাকারই পাড়াপড়শি দিছিল? হ্যাঁ। অনেক আগে থেকেই পছন্দ করতো? অনেক আগে থেকেই পছন্দ করতো, বাট আমি ওইভাবে পাত্তা দিতাম না। মানে বুঝতেন আপনি যে আপনাকে পছন্দ করে? হ্যাঁ, আমি বুঝতাম বিয়ের আগেই? বিয়ের আগে থেকেই। কিন্তু আমি আবার ওই হাজবেন্ড, ও আমার বলছিল যে তুই যা, তো তুই যদি 10 বছর মানে 10টা ছেলে মেয়ের মা হোস, তারপরে আমি তোর বিয়ে করবো, তোর অপেক্ষায় থাকবো। তো এখন পর্যন্ত ও বিয়ে করে নাই। আমি 2 বছর সংসার করছি, ও এখন পর্যন্ত বিয়েই করে নাই। তো আমি যখন ওখান থেকে চলে আসার পরে আমাকে বলছিল যে দেখো, আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, তুমি চাইলে আমরা বিয়ে শাদী করতে পারি। আমি বললাম না, এটা কখনোই সম্ভব না, আমি যখন বিয়ের আগেই তোমাকে বিয়ে করি না, এখন কেন বিয়ে করবো? মানে আপনার ইচ্ছা নাই তার সাথে? না। সে তো আপনাকে প্রচন্ড ভালোবাসে। সে আমাকে প্রচন্ড ভালোবাসতে পারে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? না। দর্শক, কেন সম্ভব না সেই বিষয়টা আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো। কিন্তু আমরা সাথীর কাছে আরেকটু জানতে চাই, সেটা হলো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের থেকে আপনাকে দেখছে, যদি প্রবাসী কোনো ভাই আপনাকে গ্রহণ করতে চায়, কারণ আপনার মতন জীবন অনেকেই প্রবাসী ভাইরা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, বা তাদের একটা ফ্যামিলি সমস্যা অনেকেরই আছে, আপনার জীবনের গল্পের সাথে তার গল্প মিলে যায়। আমি এমন একটা মানুষকে এখনো যদি বিয়ে করি, কারণ বিয়ে করার ইচ্ছেটা আমার মরে গেছে আমার জীবন থেকে। যদিও কখনো ভবিষ্যতে আমি তো এখন সেই বয়স হয় নাই যে আমি আমার হাজব্যান্ড ছাড়া থাকতে পারবো, ওর নাম বিয়েছে, আমার বাচ্চা আছে, এরকম তো না। কারণ আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, বিয়ে আমার করতে হবে। আমার বাবাও তো আমাকে সারা জীবন ঘরে পালবে না, একদিন না একদিন আমাকে বিয়ে দিবে। আজকে না দেখ 5 বছর পরে দিব, 5 বছর পরে না দিলে 10 বছর পরে দিবে। তো এমন একটা মানুষকে বিয়ে করতে চাই, ওই মানুষটা যেন আমাকে বোঝে, যেন আমাকে সে ভালোবাসে। দর্শক, শুনছিলাম সেই সাথীর না বলা কথা, এবং অনেক কষ্টে জীবন থেকে তিনি এসেছেন, এবং এখন কেমন আছেন, সামনে কি করতে চাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আসতেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এবং যাবার আগে আরেকটি কথা বলে যাই, প্রোগ্রাম দেখার পর যদি এর সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টের মাধ্যমে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।